শিগগিরই একটি রোডম্যাপ আসবে আর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়াও তিনি আরো বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের উপর ভর করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তা ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রেমিটেন্স ক্রমান্বয়ে বাড়বে মন্তব্য করে বলেন, জুলাই আগস্ট গণহত্যার পর টাকা পাচার বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। আজকে আমরা 10টি ব্যাংকে রাজধানীর স্থানীয় একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্টস বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2025 অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদেশে পাঠানো দরকার, বিভিন্ন দেশে গিয়ে বলা দরকার তোমরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শিগগিরই একটি রোডম্যাপ আসবে আর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আত্মা ছড়িয়ে দিচ্ছে প্রবাসীদের কাছে, যা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করে না। এছাড়াও রাজনৈতিক অস্থিরতায় দেশীয় বিনিয়োগকারীর সংখ্যা কমছে, তাই নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এটা স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে একটা নিরাপত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। অপরদিকে বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুর রেমিটেন্স ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করে বলেন, জুলাই আগস্ট গণহত্যার পর থেকে টাকা পাচার বন্ধ হয়ে গেছে, এতে প্যানিক নেওয়ার কিছু নেই। আগামী 6 মাসের মধ্যে $2 থেকে 3,000 রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। দেশের অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতার কথা জানিয়ে বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দেব, আমরা বাঙালি হিসাবে কাজ করব, আমরা লবি করব বাংলাদেশের জন্য, আমরা কোনো পার্টির হয়ে লবি করব, আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না, বাংলাদেশের জন্য লবি করব। বাংলাদেশের যেটা স্বার্থ সেটাকেই আমরা দেখব। এটা যদি করতে পারি, আমরা রাজনৈতিকভাবে ওই দেশেও উপকৃত হব, আমাদের ডিভিশন, আমাদের ভোটাধিকার, ভোট যারা প্রয়োগ করেন তারাও ডিভাইডেড হবেন না। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের অর্থনৈতিক প্রবাহ ধরে রাখতে। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। না কিনলেও চলবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিএসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। তিনি সেই সাথে আরো বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি, তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ওই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় বলে একটু পর্যালোচনা করে তাই আমাদের আবার সিদ্ধান্তে আসতে হবে। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি, যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা সিরিয়াসলি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। 3 বছরের জন্য আমার বাংলাদেশ পার্টি নামের রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রথম কাউন্সিল 2025 অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের মাধ্যমে দ্রুততম নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতীয় সঙ্গীত, বিপ্লবী গান এবং দলের প্রতীকী সম্মিলিত বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠিত হল আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল 2025। আর এর মাধ্যমে আগামী 3 বছরের জন্য দলের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 21 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন এই কমিটির আনুষ্ঠানিক শুভযাত্রায় বক্তারা তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থানের নানা দিক। আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল, সেই সরকারও রাষ্ট্র সংস্কার করতে চায়। যে বিজয় আমাদের অনিবার্য এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা একটা মুক্ত স্বাধীন পরিবেশ ফিরে পাবো। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কথা বলেন বর্তমান সরকারের উপর জনগণের আস্থা প্রসঙ্গে। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যান। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। এ সময় সংস্কারের মাধ্যমে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন। আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে জানিয়ে 2024-এর অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সিলেটে 150 শয্যা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটি উদ্বোধন করেন তিনি। এ সময় সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সিলেটের নাজিরেরগাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় অবস্থিত 150 শয্যা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিলেটে কিডনি ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সমাজের উপেক্ষিত মানুষের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে। আজ সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেট এর যৌথ উদ্যোগে একটি 150 শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে। এ সময় দেশের নানা দুর্যোগে কিডনি ফাউন্ডেশনের নানা উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, সংস্থাটি করোনা ও বন্যায় সামরিক বাহিনীর সঙ্গে মানবতার কল্যাণে কাজ করেছে। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি জানতে পারলাম গত করোনা মহামারীর সময় দুটো উপজেলা সরকারি হাসপাতাল নিজ অর্থায়নে এই উদ্যোগটি নিয়েছিল। তারা 40 জন অস্থায়ী কর্মীদের নিয়ে অসংখ্য রোগীদের সেবা দিয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হাসপাতালটি বাংলাদেশের চিকিৎসা সেবায় একটি মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, অত্যাধুনিক এই হাসপাতালটিতে উন্নত চিকিৎসা সরঞ্জাম পৌঁছানোর কাজ চলছে। সবার জন্য চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে। এই জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনের সেবা দেওয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে। 62% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পান। একই সাথে 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে।
2018 সাল থেকে এই হাসপাতালটি সিলেটে একটি ভাড়া করা ভবনে কিডনি রোগীদের 50% ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। পাশাপাশি অন্য রোগীদেরও স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে। মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবন রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়ে তিনি বলেন, লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। মোহাম্মদ ফাউজুল কবির বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে। একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ যদি দেওয়া না হয় তাহলে আমরা এই কি বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব। আওয়ামী লীগ যে কাউকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে মেরে ফেলা জায়েজ করত। তাদের সময় বিশ্বের ইতিহাসে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা এবং পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টে কার কি ভূমিকা ছিল তা নিয়ে আরো ভালো করে জানার কাজ চলছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না, আমরা ভালো রিসার্চ করে জানবো যে কারা কারা এই রোলটা প্লে করেছেন। শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে। এই সময় পাঠ্যপুস্তক সংশোধনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করছে। আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা ভাবতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো চিন্তাই করা যায় না। একটা আইটেমে 5 টাকা আপনার ভ্যাট ছিল, সেখান থেকে 15 টাকা, অধিকাংশই আপনার 15 টাকা করা হয়েছে। ক্রেতা খরা কাটিয়ে দ্বিতীয় সপ্তাহে জমজমাট হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইউসুফ, দিনকে দিন বাণিজ্য মেলার ক্রেতা সমাগম বাড়ছে, তো আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তো আপনি কেমন পরিস্থিতি দেখছেন? নুসরাত, আপনি জানেন যে আজকে মেলার 11তম দিন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম এই মেলা। আজকে হচ্ছে শুক্রবার, সরকারি ছুটির দিন। সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশ মনে হচ্ছে। আপনি আমার পেছনটাতে দেখলে বুঝতে পারবেন যে এখানে এই যে লোক সমাগম, এদের উপস্থিতি থেকে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ লোকজন আজকে এই মেলাতে অংশগ্রহণ করেছে তাদের পছন্দের সামগ্রী কেনার জন্য। এখানে যারা আসছেন সবাই যে আসলে সামগ্রী কিনতে এসেছেন তেমনটিও কিন্তু নয়। অনেকে ঘুরতে আসছেন কিংবা মজাদার খাবার খেতেও কিন্তু আসছেন। অনেকে এসে ঘুরে দেখে যাচ্ছেন যে তাদের পছন্দের কোনো সামগ্রী আছে কিনা সেটি দেখে তারা চলে যাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন সাজে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন সাজে সেজেছে অনেকে, অর্থাৎ দর্শকদেরকে আকৃষ্ট করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এছাড়া আপনি প্যাভিলিয়নগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, যে প্যাভিলিয়নগুলোতে কিন্তু আপনার দর্শনার্থীর সংখ্যা এতই বেশি যে এখানে অনেক প্যাভিলিয়নে কিন্তু ঢোকার মতো জায়গা পাচ্ছে না।
যে আসলে ভেতরে কাস্টমার কিভাবে যাবে বা তাদের সাজানো যে পণ্য সেই পণ্য কিভাবে তারা দেখবে সেটি কিন্তু একেবারে অনেক প্যাভিলিয়নের গেটের মধ্যে কিন্তু দর্শনার্থীরা দাঁড়িয়ে আছেন কিংবা ক্রেতারা দাঁড়িয়ে আছেন তাদের পছন্দের পণ্য দেখার জন্য। তবে বাণিজ্য মেলায় কিন্তু বরাবর যেটি হয় যে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করে যাতে করে দেশি বিদেশি পণ্যের একটা সমাহার ঘটানো যায়। এই উদ্দেশ্যেই কিন্তু বাণিজ্য মেলার আয়োজন করা হয়। রূপগঞ্জের পূর্বাচলে যে মেলাটি এখানে কিন্তু বেশ কয়েক বছর ধরে এখানে এই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ ঢাকায় যে যানজট ছিল সেই যানজটটাকে দূর করার জন্য এখানে মেলাকে স্থানান্তর করা হয়েছে। তবে অর্থাৎ বাণিজ্য মেলা এমন একটি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক না কেন এর আশেপাশে কিন্তু যানজট লেগে যায়। আমরা বাইরে থেকে যখন প্রবেশ করছিলাম তখন রাস্তার দুপাশে কিন্তু অনেক যানবাহন এবং মানুষজন ছিল এবং রাস্তায় কিন্তু যানজটও ছিল বেশ, যার দরুন প্রবেশ করতে আমাদেরকে অনেকটা ব্যাগ পেতে হয়েছে। ঠিক দর্শনার্থীদেরও আমার মনে হয় যে আরও বেশি ব্যাগ পেতে হয়। তবে সব মিলিয়ে আজকে ছুটির দিন হওয়াতে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বলা যায় তুলনামূলক অনেক বেশি এবং তারা এখানে প্যাভিলিয়নগুলোতে প্রবেশ করছেন এবং তাদের যে পছন্দের সামগ্রী সেই সামগ্রী কেনার জন্য তারা ভিড় করছেন। যেহেতু আজকে শুক্রবার, আজকে হয়তো গভীর রাত পর্যন্ত এই মেলা চলবে এবং যারা দর্শনার্থীরা আছেন তারা চেষ্টা করবেন যে তাদের পছন্দের সে পণ্য কিংবা সামগ্রী কিনে নেওয়ার জন্য। নুসরাত, আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে তথ্য। নুসরাত। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরের সংবাদে। মুন্সিগঞ্জে স্কুলের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হওয়ায় 16 বছরে পায়নি কোনো বরাদ্দ। নামের কারণেই এমন বৈষম্যের শিকার বলে মনে করেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয়রা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে চাহিদা পাঠানো হয়েছে, অচিরেই আসবে বরাদ্দ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টেবিলে থরে থরে সাজানো শতাধিক আবেদনপত্র। গত 16 বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার কাছে প্রতিষ্ঠিত মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি সাড়া, আসেনি কোথাও কোনো প্রকার বরাদ্দ। অথচ পরীক্ষার ফলে জেলায় প্রতি বছর শীর্ষদশে অবস্থান বিদ্যালয়টির। শহীদ জিয়া নামে আওয়ামী লীগ সরকার থাকতে তারা অবহেলিত করছে। কত স্কুলে প্রোগ্রাম হয় কিন্তু আমাদের স্কুলে হয় না, সেখান থেকে আমরা বঞ্চিত হই। সেরকম একটা ফান্ড পাইনি আর কি শহীদ জিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে নাম থাকার কারণে। আমরা এটাই চাই আমাদের স্কুলের পরিবেশটা সুন্দর হোক, মানুষ যেন দেখে বলতে পারে। 1994 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় 3 তলা একাডেমিক ভবন। নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় 2002 সালে। 2003-04 অর্থবছরে সরকারি অর্থে একটি 2 তলা ভবন নির্মিত হয়। 2008 সালের পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি। এতে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার পরিবেশ। ছেলে মেয়ে উভয়ের আলাদা আলাদা ওয়াশরুম নেই এবং লেখাপড়ার মান দিন দিন কমে যাচ্ছে। আমাদের জ্বালানা নাই, একটা দরজা নাই, আমাদের অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে। পল্লরি ভাঙার কারণে অনেক ধুলাবালি যায়, আমাদের অনেক সমস্যা, এইসবের জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সংস্কারের অভাবে শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়েছে, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, নেই পর্যাপ্ত আলো, পাখা ও বসার বেঞ্চের ব্যবস্থা। ফলে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে জাতীয়করণ করা হোক এবং এই অনগ্রসর শিক্ষার্থীদের, বিশেষ করে এই চরাঞ্চলের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মূল ধারা জানিয়ে নিয়ে আসতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দাবি বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বাংলাদেশের মানুষের জন্যই শিক্ষা, সুতরাং এখানে ব্যক্তিগত কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইব না। আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে আমি চেষ্টা করব যেন সবাই সমান বরাদ্দ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ, সীমানা দেয়াল ও সরকারিকরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরের। জাতীয় জাদুঘরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করি সংস্কৃতি চর্চার লীলা ক্ষেত্রে পরিণত হবে ঢাকা। এবছর উৎসবে 9টি বিভাগে দেখানো হবে 75টি দেশের 220টি চলচ্চিত্র। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র এবং চিত্রকর্ম প্রদর্শনী।
এছাড়া বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এবছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। গেল কয়েক বছরের মতো এবারের উৎসবেও থাকবে মাস্টার ক্লাস এবং উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স। চট্টগ্রাম নগরের ইপিজেডে জেএমএস এবং মেরিন কোম্পানি লিমিটেড নামের দুইটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই জেএমএস কোম্পানির। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা আহত শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুইটি কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছিল। ইতিমধ্যে জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক সেখানে প্রবেশ করে ভাঙচুর সহ কর্মরত শ্রমিকদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে শতাধিক শ্রমিক আহত হয়। ঘটনার পরপরই আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুটি কারখানাই বন্ধ ঘোষণা করা হয়।